ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি 2.1 অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 12 পর্যন্ত সমস্ত অঙ্ক সমাধান করে দেখাবো। তো 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, কি বলেছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তো লিখব 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম কত বন্ধুরা? 1 কিগ্রা চালের দাম হচ্ছে 40 টাকা, তাই না? 40 টাকা। তারপর কি 1 কিগ্রা ডালের দাম, তাহলে লিখবো 1 কিগ্রা ডালের দাম, ডালের দাম 1 কিগ্রা ডালের দাম কত? 100 টাকা, তাই না? 100 টাকা। ঠিক আছে, চালের দাম আর ডালের দাম লিখে নিলাম। এবার কি করব? অনুপাতে প্রকাশ করব। তো লিখব সুতরাং চাল ও ডালের দামের অনুপাত, দামের অনুপাত। আচ্ছা দেখো, চালের দাম কত? 40 টাকা। তারপরে কি অনুপাত যেহেতু বের করব তাই অনুপাত চিহ্ন দেব, এই চিহ্নকে অনুপাত চিহ্ন বলে, তাই না? আর 100, ডালের দাম 100। এবার কি করবে বন্ধুরা, এই যে 40 যে আছে এটাকে অনুপাতের পূর্বপদ বলে, আর এখানে যে 100 আছে এটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, এই পূর্বপদ থেকে একটা শূন্য বাদ, উত্তরপদ থেকে একটা শূন্য বাদ। মানে তোমাদের যদি আমি এভাবে কাটাকাটি করে দেখাই, দেখো তোমরা বুঝতে পারবে, উপরে শূন্য নিচে শূন্য ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে একটা করে শূন্য বাদ দিলে এখানে 4 হবে, আর এখানে কত হবে বন্ধুরা? 10 হবে। এবার কি করব, একই সংখ্যা দিয়ে পূর্বপদ আর উত্তরপদকে ভাগ করব। ঠিক আছে, তো তোমরা অনুপাতকে যখন ছোট করবে কিভাবে করবে বন্ধুরা? একই সংখ্যা দিয়ে পূর্বপদকে আর উত্তরপদকে ভাগ করবে। 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে কত পাবো? 2, তাই না? 2। এবার 2 দিয়েই 10কে ভাগ করতে হবে, কেমন? তাহলে 5 দুগুণা 10, 5। বুঝলে? একই সংখ্যা দিয়ে পূর্বপদ উত্তরপদ দুটোকেই ভাগ করতে হবে। তাহলে চাল ও ডালের অনুপাত কত পেলাম? 2:5 পেলাম, তাই না? তো দেখো বন্ধুরা, 2 নম্বর অঙ্কটা কি আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, আর ত্রিভুজের 3টি কোণের মান কিন্তু এখানে দেওয়া আছে। এই 3টি কোণের মানের অনুপাত বের করব। তো প্রথমে কি দেওয়া আছে? কোণ বিএসি। এই যে এখানে যে আমি লিখলাম কোণ বিএসি, তার মানে এটা কোন কোণ বলো তো? এটা এ কোণ। ঠিক আছে, তোমরা যখন কোনো কোণ লিখবে তখন কি করবে? ওই কোণটাকে মিডিলে রাখবে। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমি বি কোণটাকে লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি সি বি এ বা এ বি সি, মানে একে মিডিলে রাখতে হবে। বুঝলে? একে মিডিলে রাখতে হবে। তাহলে আমি লিখছি কোণ, কি লিখছি? এ বি সি। ঠিক আছে, তারপরে অনুপাত। দেখো, এবার যদি আমি সি কোণটাকে লিখি তাহলে আমি কিভাবে লিখতে পারি? এ সি বি বা বি সি এ, এভাবে লিখতে পারি। মানে একে মিডিলে রাখতে হবে, কেমন? তাহলে এখানে লিখব কোণ, যেটা দেওয়া আছে তোমাদের বইয়ে ওটাই লিখছি, এ সি বি। ঠিক আছে, এবার দেখো এটা কি কোণ? এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। আচ্ছা, এ কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো বন্ধুরা? 60 ডিগ্রি অনুপাত বি কোণ কত? বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তারপর অনুপাত সি কোণ কত বন্ধুরা? 70 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করবে বন্ধুরা? এই যে এখানে যে 3টা পদ আছে এই 3টা পদের একটা করে শূন্য বাদ দেবে। তাহলে এখানে 6, এখানে 5 আর এখানে 7। কেন বাদ দিচ্ছি দেখো, এই একটা করে শূন্য বাদ দিচ্ছি মানে এখানে 10 দিয়ে ভাগ করছি। বুঝলে? 10 দিয়ে 60কে, 50কে আর 70কে। ঠিক আছে, এই 3টা পদকেই ভাগ করছি। একই সংখ্যা দিয়ে তোমাদের প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম? 6, 5 আর 7। এবার লক্ষ্য করো, 6কে 2 দিয়ে ভাগ করা যাবে কিন্তু বাকিগুলোকে যাবে না। তাহলে তোমাদের উত্তর কত হলো বন্ধুরা? উত্তর হলো তোমাদের 6:5:7। 3 নম্বর অঙ্কটা কি আছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তো দেখো কি বলা আছে, একটি পেন্সিলের দাম, পেন্সিলের দাম,
একটি পেন্সিলের দাম কত আছে বন্ধুরা? একটি পেন্সিলের দাম আছে 3 টাকা, তাই না? 3 টাকা। ঠিক আছে, তারপর কি আছে? একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি লজেন্সের দাম কি আছে বন্ধুরা? 50 পয়সা। ঠিক আছে, 50 পয়সা। এবার দেখো বন্ধুরা, পেন্সিলের দামটা টাকায় আছে আর লজেন্সের দামটা পয়সায় আছে। কেমন? তো যখন তোমরা দেখবে যে একটা টাকায় আছে আর একটা পয়সায় আছে, তখন তোমরা কি করবে বলো তো? এই টাকাটাকে পয়সায় নিয়ে আসবে। ঠিক আছে, অনুপাত কাকে বলে? দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। মানে রাশি দুটো সমজাতীয় হতে হবে। যেমন এটা 3 টাকা, এটা 50 পয়সা, তাহলে এই টাকাটাকে পয়সায় আনতে হবে। আমরা জানি 1 টাকা কত? 100 পয়সা। তাহলে 3 টাকা কত হবে বন্ধুরা? 3 টাকা হবে কত? 300 পয়সা, তাই না? তাহলে 3 টাকা 300 পয়সা। এবার কি করব? এই পেন্সিলের দাম আর লজেন্সের দামের কি বের করব? অনুপাত বের করব। তাহলে লিখব, আমি শর্ট করে লিখছি যে দামের অনুপাত। ঠিক আছে, তোমরা লিখতে পারো যে একটি পেন্সিলের দাম ও লজেন্সের দামের অনুপাত, এভাবেও লিখতে পারো শর্ট করে, দামের অনুপাত। তো আমি শর্ট করে লিখছি দামের অনুপাত। ঠিক আছে, আচ্ছা, একটি পেন্সিলের দাম হচ্ছে 300 পয়সা আর একটি লজেন্স হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, তো দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য বাদ দেবো, পূর্ব পদ থেকে একটা, ঠিক আছে, উত্তর পদ থেকে একটা। তাহলে এখানে কত হবে? 30 আর এখানে কত হবে? 5। তো দেখো একটা করে শূন্য বাদ দিলাম মানে কত জানো? 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে 300কে ভাগ করলে 30 আর 50কে ভাগ করলে 5। বুঝলে? এবার বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো, এই দুটো সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? ঠিক আছে, পূর্বপদ আর উত্তর পদ দেখো 5-এর ঘরের নামতা দিয়ে ভাগ যাবে। তাহলে 5-এর ঘরের নামতা দিয়ে 30কে ভাগ করলে 6 হবে আর 5কে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে পেন্সিলের দাম আর লজেন্সের দামের অনুপাত কত পেলাম বন্ধুরা? 6:1। ঠিক আছে, তো তোমরা দামের অনুপাতও লিখতে পারো, এখানে লিখতে পারো যে পেন্সিলের দাম অনুপাত লজেন্সের দাম। তোমরা এটা খুশি মতো লিখবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কি আছে? একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? তো দেখো বন্ধুরা, একটি আধুলি, আচ্ছা তোমরা কিন্তু আধুলি কিন্তু কেউ দেখোনি। ঠিক আছে, আগে কিন্তু আধুলি ছিল। আধুলি বলতে যাকে আমরা 8 আনা বলতাম, বুঝলে? তো আধুলি বলতে আমরা 50 পয়সাকে জানি, বুঝলে? এখন কিন্তু 50 পয়সার কোনো চল নেই। ঠিক আছে, 50 পয়সায় কিন্তু এখন কোনো কিছুই পাওয়া যায় না, তাই কিন্তু এখন আধুলিরও চল নেই। ঠিক আছে, আগে কিন্তু আধুলি ছিল। ঠিক আছে, তাহলে একটি আধুলি কত পয়সা? 50 পয়সা। আর একটি 1 টাকা, আচ্ছা তাহলে একটি কি আছে? একটি 1 টাকা। তাহলে একটি 1 টাকা কত? 100 পয়সা। এগুলো তো আমরা সবই জানি, একটি 1 টাকা হচ্ছে 100 পয়সা। তারপর কি আছে? তারপর আছে একটি 2 টাকা। তো লিখব একটি 2 টাকা। একটি 2 টাকা কত বন্ধুরা? একটি 2 টাকা হচ্ছে তোমার 200 পয়সা। 1 টাকা 100 পয়সা, 2 টাকা 200 পয়সা, তাই না? এবার আমি কি করব? আধুলি 1 টাকার 2 টাকার মূল্যের অনুপাত বের করব। তাহলে আমি এখানে লিখছি যে মূল্যের অনুপাত। ঠিক আছে, তোমরা একটু এভাবে লিখতে পারো, একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত। এত বড় লেখার দরকার নেই, তোমরা যদি শুধু মূল্যের অনুপাত লেখো তবু চলবে। কেমন? মূল্যের অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো 50 অনুপাত কত? 100 অনুপাত 200। এবার দেখো বন্ধুরা, একটা করে শূন্য বাদ দাও। তাহলে একটা করে শূন্য বাদ দিলে এখানে 5, এখানে 10 আর এখানে 20। একটা করে শূন্য বাদ দিলাম মানে কত দিয়ে ভাগ করলাম বলো তো? 10। 10-এর ঘরের নামতা দিয়ে, এই যে 5 10 50, 10 10 100, 10 20 200। এবার দেখো কোন সংখ্যা দিয়ে এই 3টা সংখ্যাই ভাগ যাবে। ঠিক আছে, এই 3টা পদেই ভাগ যাবে। 5-এর ঘরের নামতা দিয়ে, 5 ও 5, 5 2 10, 4 5 20। বুঝলে? তাহলে মূল্যের অনুপাত কি পেলাম? 1:2:4। 5 নম্বর অঙ্কটা কি আছে? উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস
ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। কি বলা আছে? উমার বয়স, উমার বয়স, উমার বয়স 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি 1 বছর কত মাস? 1 বছর 12 মাস, তাহলে 12 গুণন 12, তাহলে 12 বছর কত মাস হবে? তার সাথে 6 যোগ হবে। মানে যদি এরকম থাকে বছর আর মাসে থাকে তাহলে কিন্তু তোমরা সবসময় মাসে নিয়ে আসবে, কেমন? তাহলে 12 12 144 যোগ 6, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 150 মাস। ঠিক আছে। তাহলে উমার বয়স কত মাস? 150 মাস। রাতুলের বয়স, রাতুলের বয়স কি? 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। আচ্ছা আমরা জানি 1 বছর 12 মাস, তাহলে 12 বছর কত মাস হবে? তাহলে 12কে 12 দিয়ে গুণ করতে হবে, তার সাথে এই যে 4 মাস দেওয়া আছে এটাকে যোগ করতে হবে, তাই না? তাহলে 144 যোগ 4, তাহলে কত পাচ্ছি বন্ধুরা? 148 মাস। এবার কি করব? নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স, জাহানের বয়স। আচ্ছা নূরজাহানের বয়স কত? 12 বছর। আচ্ছা 12 বছর। আচ্ছা তাহলে 12 বছর কত মাস? 12 গুণন 12 মাস, তার মানে 144 মাস। এবার কি করব বন্ধুরা? তিনজনের বয়সের অনুপাত বের করব। তিনজনের বয়সের অনুপাত, বয়সের অনুপাত। আচ্ছা উমার বয়স কত পেলাম? 150 মাস, তাই না? 150 মাস। দেখো এই যে উমার বয়স 150 মাস, আর রাতুলের বয়স 148 মাস। রাতুলের বয়স হচ্ছে 148 মাস, আর নূরজাহানের বয়স 144 মাস। এবার তোমাদের ভাবতে হবে কোন সংখ্যা দিয়ে এখানকার প্রত্যেকটা পদ ভাগ যাবে। তো দেখো এখানে শেষে কত আছে? 0, এখানে শেষে কত আছে? 8, আর এখানে কত আছে? 4। তাহলে বন্ধুরা মনে রাখবে যদি কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকে, 8 থাকে, 4 থাকে, 2 থাকে, মানে জোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়। কত দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা। তাহলে 2 দিয়ে 150কে ভাগ করলে কত হবে? 75। 2 দিয়ে 148কে ভাগ করো, 7 দুগুণা 14, আর থাকলো 8, 4 দুগুণা 8। আর 2 দিয়ে 14কে ভাগ করো, 7 দুগুণা 14, 2 দুগুণা 4। এবার দেখো বন্ধুরা এখানে কত আছে? 75। তাহলে যদি কোনো সংখ্যার এককের ঘরে 5 থাকে তাহলে সেই সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? কিন্তু এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এই দুটো সংখ্যা কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে না। এই সংখ্যাটা 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে, তাহলে কিন্তু আর ছোট করা যাবে না। কারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ করার জন্য কি করতে হয়? একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করতে হয়, বুঝলে? তাহলে তোমাদের উত্তর কত পাচ্ছি? উত্তর পাচ্ছি 75 অনুপাত 74 অনুপাত 72। 6 নম্বর অঙ্কটা কি আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তো দেখো বন্ধুরা প্রথমে আমরা জানবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে জানো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। একটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ, বুঝলে? এবার সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটো কি হয়? সমান হয়। মানে এই যে বাহুটা ধরে নাও এটা এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহু আর বিসি বাহু, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে তাকে বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে। এবার মনে করবে, এবার মনে রাখবে যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণও সমান হয়। দেখো এই যে বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই যে বাহুটা তোমরা দেখতে পাচ্ছ এই বাহুটার বিপরীত কোণ এটা।
ঠিক আছে, এই বাহুটার বিপরীত কোণ এটা, মানে বাহুর সামনের কোণটা হচ্ছে তার বিপরীত কোণ। এই বাহুটার সামনের কোণ এটা, এটা হচ্ছে বিপরীত কোণ। যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণদ্বয়ও সমান হয়। তাহলে দেখো আমরা জানি একটা ত্রিভুজ মোট 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে বাকি দুটো কী হবে বন্ধুরা? 45 ডিগ্রি 45 ডিগ্রি, 45 45 90 যোগ 90 মোট 180 ডিগ্রি, বুঝলে? তো দেখো, তো এখানে লিখব সমকোণী সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কোণগুলির অনুপাত কোণগুলির অনুপাত। আচ্ছা দেখো, তো তোমরা এই কোণগুলো যে আছে এই কোণগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। তোমরা যদি প্রথমে 90 লেখো লিখতে পারো, 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, ঠিক আছে? তোমরা এভাবেও লিখতে পারো, প্রথমে 45 ডিগ্রি তারপর 90 ডিগ্রি, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনোভাবেই তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে কত আছে? 45, এখানেও 45, এখানে 90, তাহলে 45-এর ঘরে নামতা দিয়ে ভাগ যাবে, 2 45-এ 90, 45 কো 45, 45 কো 45, ঠিক আছে? 45-এর ঘরে নামতা দিয়ে ভাগ করলাম, তাহলে অনুপাত কত পেলাম? 2 অনুপাত 1 অনুপাত 1। এবার আমি যদি এভাবে লিখতাম 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 90 ডিগ্রি, তাহলে অনুপাতটা কেমন আসতো? 1 1 আর 2 এভাবে আসতো, বুঝলে? তো তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনোভাবে লিখতে পারো। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি কোণ কত হয়? 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তাই না? তাহলে লিখব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত আচ্ছা, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি হবে? 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 60 দিয়ে ভাগ করো, 60 60 60, মানে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে, তাই না? 1 1 1। তো তোমাদের মনে হতে পারে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কেন 60 ডিগ্রি হয়? দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি জানো? সমবাহু ত্রিভুজ মানে তো তোমরা জানো, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, ঠিক আছে? প্রতিটা বাহু সমান। তো তোমাদের এর আগের অঙ্কে কিন্তু আমি বললাম যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণও সমান হয়। দেখো, এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে বিপরীত বাহু সমান। আবার এর এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু কিন্তু এটা, তাহলে প্রত্যেকটা বাহু সমান, তাই প্রত্যেকটা কোণও সমান, কারণ বিপরীত কোণ সমান হবে, প্রত্যেকটা কোণ সমান হবে, বুঝলে? এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি আছে? পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7 অনুপাত 9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে? আচ্ছা, প্রথমে অঙ্কে যা আছে সেটা আগে একটু লিখে নেব। কি লিখব? পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত কি বলা আছে বন্ধুরা? বলা আছে 7 অনুপাত 9। তার মানে পুলকবাবু ছোট, মানিকবাবু বড়। দেখো পুলকবাবুর যে এখানে দেখো এই 7 হচ্ছে পূর্বপদ আর 9 হচ্ছে কি উত্তরপদ। তাহলে এখানে প্রথমে কার নাম আছে? পুলকবাবু, তাহলে এই সংখ্যাটা হচ্ছে পুলকবাবু। তারপর মানিকবাবু, এই 9 হচ্ছে মানিকবাবু, বুঝলে? তার মানে পূর্বপদটা পুলকবাবু, উত্তরপদটা মানিকবাবু। এবার কার বয়সটা বলা আছে? মানিকবাবুর বয়সটা। মানিকবাবুর বয়স কত? 72 বছর, 72 ইয়ার্স, তাই না? 72 বছর, ঠিক আছে। আমি কার বয়সটা বের করব বন্ধুরা? পুলকবাবুর বয়স, তাই না? তাহলে লিখব পুলকবাবুর
বয়স। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলো কিন্তু অনেকভাবে করা যায়। ঠিক আছে, অনেক প্রসেস আছে। তো সব থেকে শর্টকাট প্রসেস মানে সব থেকে ইজি প্রসেসটা আমি তোমাদের করাচ্ছি। কেমন প্রসেসটা দেখো, প্রথমে কি করব, প্রথমে আমি এই মানিকবাবুর বয়সটা লিখে নেব। কেমন, মানিকবাবুর বয়সটা লিখে নেব। এবার আমি পুলকবাবুর বয়সটা জানতে চাইছি, তাই তো? আমি পুলকবাবুর বয়স জানতে চাইছি। তো পুলকবাবুর বয়স যেহেতু জানতে চাইছি, যার বয়স জানতে চাইবো, হুম, তার যে এই যে অনুপাতটা আছে সেটা উপরে লিখব, যার বয়সটা জানতে চাইবো। আর যার বয়সটা দেওয়া আছে তারটা নিচে লিখব। বুঝলে, কার বয়সটা দেওয়া আছে? মানিকবাবুর বয়সটা দেওয়া আছে, তো মানিকবাবুর বয়সটা নিচে লিখব। তাহলে মনে রাখবে, যার বয়সটা জানতে চাইবো তার অনুপাতটা উপরে রাখবো। ঠিক আছে, আচ্ছা, 8 লং 72, তাহলে 7 8 কত? 56 বছর। কত বছর? 56 ইয়ার্স, তাই না? এবার বন্ধুরা, তোমরা পুলকবাবুর বয়সটা তোমরা এভাবেও নির্ণয় করতে পারো। দেখো কিভাবে নির্ণয় করবে তোমরা, দেখো। তো কি করব, এভাবে লিখব যে প্রথমে পুলকবাবু আছে, পুলকবাবু লিখব, পুলক বাবুর বয়স। এভাবে করা যায়। দেখো তোমাদের দুইটা প্রসেস দেখাচ্ছি, পুলকবাবুর বয়স আর নিচে কি লিখব, মানিকবাবুর বয়স, মানিক বাবুর বয়স। তো তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে পুলকবাবুর আচ্ছা অনুপাতটাকে আগে লিখি, 7 আর 9। অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখলে কিন্তু এরকম হবে, পূর্বপদটা লব হবে আর উত্তরপদটা হর হবে। ঠিক আছে, এবার দেখো কি করবে বন্ধুরা, আচ্ছা এখানে করছি, দেখো এখানে কি আছে, 7, তাই তো? আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে আগে লিখি, দেখো এই যে মানিকবাবুর বয়স কত, 72, তাই তো? তাহলে মানিকবাবুর বয়স 72, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 72 হবে? 9-এর সাথে 8 গুণ করলে 72 হবে। তো আমরা জানি ভগ্নাংশের হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, লবকে সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 7কেও 8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 7 8 কত? 56, 8 লং 72। এই যে মানিকবাবুর বয়স 72 আর পুলকবাবুর বয়স কত? 56। এভাবেও তোমরা করতে পারো, বুঝলে? 9 নম্বর অঙ্কটা কি আছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5, মানে প্রথম বইয়ের দামটা কম আর দ্বিতীয় বইটার দাম বেশি। ঠিক আছে, প্রথম বইটির দাম যদি 32 টাকা 20 পয়সা হয়, দশমিকের আগেরটা কিন্তু টাকা বন্ধুরা, আর দশমিকের পরেরগুলো কিন্তু পয়সা। এই যে 32 টাকা 20 পয়সা, বুঝলে? দ্বিতীয় বইটির দাম কত? সেম আগের অঙ্ক, আর মানে 8 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্কটা কিন্তু সেম একই প্রসেসে করা যায়, দুই রকম প্রসেসে করা যায়, বুঝলে? তো দেখো যেটা বলা আছে ওটা আগে লিখে নিই, কেমন? বইয়ের দুটি বইয়ের দামের অনুপাত, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। ঠিক আছে, এটা প্রথম বই, এটা দ্বিতীয় বই মনে করো। আচ্ছা, প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম কত আছে? 32.20 টাকা, মানে 32 টাকা 20 পয়সা। ঠিক আছে, আচ্ছা আমি কোন বইটার দাম জানতে চাইছি? দ্বিতীয় বইটা, তাহলে লিখব দ্বিতীয় বইটির দাম, বইটির দাম। আচ্ছা দ্বিতীয় বইটির দাম জানতে চাইছি, তাই না? তো দেখো প্রথমে কি করব, প্রথম বইটার দাম লিখে নেব। তারপর কি করব, যে বইটার দাম জানতে চাইব তার যে সংখ্যাটা, দেখো এটা এটা দ্বিতীয় বই, এটা প্রথম বই, আমি কি চাইছি? দ্বিতীয় বইটার দাম, এই দ্বিতীয়টা উপরে লিখব, মানে যারটা জানতে চাইবো তারটা উপরে রাখবো সবসময়, আর বাকি যেটা দেওয়া আছে সেটা নিচে রাখবো। ঠিক আছে, এবার 2 দিয়ে 32.20কে ভাগ করতে হবে। আচ্ছা 2 দিয়ে যদি 32.20কে ভাগ করি, তোমরা এটা দশমিক তুলেও করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি দশমিক তুলে করাচ্ছি। দেখো দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুটো, তাহলে একের পরে কটা শূন্য হবে? দুটো, দশমিকটা তুলে দাও। ঠিক আছে, এবার দেখো এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে এটাকে ভাগ করি, 2 ষোলো 32 আর 2 অঙ্ক 2,
কত হচ্ছে 161। এটাকে কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো তোমার 161 আর 5। নিচে যদি 10 থাকে 100 থাকে কাটবে না, তাহলে দশমিকটা বসাতে সুবিধা হবে। তাহলে 5 ও 5, 5 6 30, 0 হাতে 3, 5 ও 5 3 কত 8, আর নিচে কত 10। আচ্ছা এখানে টাকাটা লিখে দিই, কেমন টাকা। এবার দেখো তোমরা জানো শর্টকাট কিভাবে ভাগ করতে হয়। 805 লিখলাম, এখানে ভাজকে মানে হরে কয়টা শূন্য আছে, একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে। তাহলে কী পেলাম 80.5 টাকা, মানে 80 টাকা 50 পয়সা। এবার দেখো বন্ধুরা এই কাটাকাটিটা একটু তোমরা এভাবেও করতে পারো। দেখো এই 32.20 গুণন উপরে 5 নিচে 2, ঠিক আছে। এই 2 দিয়ে 32.20কে ভাগ করবে। আচ্ছা 2 দিয়ে 32.20কে ভাগ করলে কত হবে 16.10 হবে, ঠিক আছে। এই যে কেটে দিলাম। এভাবেও তোমরা কাটাকাটি করতে পারো। তো এটা গুণ করলে কত 5 0 0, 5 চৌক 5, 5 6 30 হাতে 3, 5 চৌক 5 3 8, কী হলো 80.50। তো দশমিকের পরে শূন্য লেখা মানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে যদি শূন্য থাকে, সেই শূন্য তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, বুঝলে। তোমরা এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো, কেমন। 10 নম্বর অঙ্কটা কী আছে, বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তো দেখো বন্ধুরা বৃত্ত, এই যে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। আর এটা ধরে নাও বৃত্তের কেন্দ্র। এই যে কেন্দ্র থেকে আমরা যেই দিকেই যোগ করব, মানে যে কোনো বিন্দু যদি আমরা যোগ করি তাহলে তাকে বলবো কি জানো, ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর আমি যদি এটা পুরো দাগটা টানি সেটা হবে ব্যাস, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এই যে তোমরা সার্কেলটা দেখতে পাচ্ছ, এই যে সার্কেলটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। ব্যাসার্ধ যত বড় হবে বৃত্তের পরিধি তত বড় হবে, তাই না। তো এখানে বলা আছে যে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের, ব্যাসার্ধ না, এখানে ব্যাস আছে, সরি, এই যেটা ব্যাস, এই যে এটা হচ্ছে ব্যাস, এই যে ব্যাস, এই যে ব্যাস, ঠিক আছে। তো এই যে ব্যাসের অনুপাত কত বলা আছে 22:7, ঠিক আছে। তোমরা জানো যে পরিধি বড় হয়, তাই না। তাহলে আমাকে বের করতে হবে, এখানে বলা আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা বলা আছে, এই যে এটা দেওয়া আছে, আমাকে এই যে পরিধিটা বের করতে হবে, বুঝলে। তো দেখো কিভাবে বের করব। তাহলে লিখব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস, ঠিক আছে। বৃত্তের পরিধি অনুপাত ব্যাস কত আছে 22:7। এইভাবে লিখতে পারো বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত, এইভাবে লিখতে পারো। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখে নেবে, কেমন। তো আমি এইভাবে লিখলাম বৃত্তের পরিধি অনুপাত ব্যাস 22:7। আচ্ছা এখানে বলা আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি বলা আছে বন্ধুরা 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার, 1 ডেসিমি, আমি শর্ট করে লিখছি ডেসিমি, ঠিক আছে। তোমরা পুরো লিখবে 2 মিটার 1 ডেসিমিটার, ঠিক আছে। তোমরা যখন খাতায় তুলবে এভাবে লিখবে। আচ্ছা 2 মিটার 1 ডেসিমিটার। এবার আমাকে জানতে হবে যে এই যে এটা একটা বড়, এই মিটার কিন্তু বড় একক আর ডেসিমিটার কিন্তু ছোট একক, ঠিক আছে। কত ডেসিমিটারে 1 মিটার হয়, ঠিক আছে। আচ্ছা আমরা জানি 10 ডেসিমিটারে 1 মিটার হয়, তাহলে 2 মিটার কত হবে 2 × 10 যোগ 1 ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার। তাহলে কত হচ্ছে 20 যোগ 1 ডেসিমিটার, তার মানে 21 ডেসিমিটার, কেমন। দেখো 2 মিটার হচ্ছে 10 দুগুণা 20, 20 ডেসিমিটার, আর 1 ডেসিমিটার টোটাল কত 21 ডেসিমিটার। তোমরা যদি ডাইরেক্ট 2 মিটার 1 ডেসিমিটার সমান সমান 21 ডেসিমিটার লেখো তবু চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, 21 ডেসিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। এবার আমি বৃত্তের পরিধিটা বের করব, তাহলে লিখব সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। আচ্ছা দেখো কি দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্যটা লিখি। আচ্ছা আমি কি জানতে চাইছি বৃত্তের পরিধি জানতে চাইছি, তাই না। আচ্ছা বৃত্তের পরিধি দেখো তো কত আছে, বৃত্তের এটা বৃত্তের পরিধি
আর এটা হচ্ছে ব্যাসের সংখ্যাটা, তাই না? যেহেতু আমি পরিধি জানতে চাইছি, যেটা জানতে চাইবো সেটা উপরে হবে আর যেটা দেওয়া আছে সেটা নিচে হবে। ঠিক আছে, কাটো। 3 সাথে 21, তার মানে কত পাচ্ছি? 66 ডেসিমিটার। ডেসিমিটার। এবার ডেসিমিটারকে তোমরা যদি মিটারে নিয়ে আসো তাহলে কত? 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 10 ডেসিমিটার 1 মিটার। তাহলে 6 10 কত? 60, তাই না? 6 10 60, 6, তার মানে 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে লিখব যে 6 মিটার 6 ডেসিমিটার। ডেসিমিটার। 11 নম্বর অঙ্কটা কি আছে? আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো দেখো বন্ধুরা কি আছে, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, ঠিক আছে। আচ্ছা দেখো, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি কি রকম? যেমন ধরে নাও তোমাদের অঙ্ক পরীক্ষা 30-এর মধ্যে তুমি পেলে 25, তাহলে আমরা এভাবে লিখতে পারি 30 ভাগের 25 ভাগ, ঠিক আছে। এবার এই ভগ্নাংশটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কিভাবে লিখতে পারি জানো? পূর্বপদটা লব হয়, মানে সরি, লবটা পূর্বপদ হয় আর হরটা উত্তরপদ হয়, এভাবে লিখতে পারি অনুপাতে, ঠিক আছে। এই যে লবটা হবে পূর্বপদ আর হরটা হবে উত্তরপদ, এভাবে আমরা ভগ্নাংশে লিখতে পারি। এবার এখানে যেহেতু বলেছে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, তার মানে এভাবে লিখতে পারি 150 ভাগের 90 ভাগ, মানে 150 জনের মধ্যে 90 জন। এবার এটাকে যদি অনুপাতে লিখি কীভাবে লিখব? 90 অনুপাত 150, কারণ এই যে লবটা হবে পূর্বপদ হরটা উত্তরপদ, এভাবে লিখতে পারি। পারি কি পারি না? অবশ্যই পারি। তো দেখো, তো আমি লিখছি সপ্তম শ্রেণী, ঠিক আছে, সপ্তম শ্রেণী। আচ্ছা, সপ্তম শ্রেণী আমি এভাবে লিখছি 90 অনুপাত 150, ঠিক আছে। তো 90 150, এটা 0 0 ক্যান্সেল করে দাও আগের অঙ্কগুলোর মতো, 9 আর 15, তার মানে 3-এর ঘর নামতা দিয়ে ভাগ যাবে, 3 অনুপাত 5, ঠিক আছে, 3 অনুপাত 5। তারপরে কি আছে? ষষ্ঠ শ্রেণী। তো দেখো বন্ধুরা, তোমাদের বলি, তোমরা এভাবেও লিখতে পারো সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে, ঠিক আছে, এভাবে পুরোটা তোমরা লিখতে পারো সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে, ষষ্ঠ শ্রেণীতে নাম দিয়েছে। তো আমি একটু শর্ট করে লিখছি, কেমন? তো ষষ্ঠ শ্রেণী। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীতে কতজন নাম দিয়েছে? ষষ্ঠ শ্রেণীতে নাম দিয়েছে 140 জনের মধ্যে 80 জন, তাহলে দেখো 140 ভাগের 80 ভাগ, ঠিক আছে, এত ভাগের এত ভাগ, তাহলে এটা লিখবো 80 অনুপাত 140, 0 0 ক্যান্সেল করে দাও, 8 আর 14, 2 দিয়ে ভাগ করো, 4 আর 7, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম? 4 অনুপাত 7, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এখন কিন্তু তোমরা বলতে পারবে না যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, যতক্ষণ না আমাকে এটা ভগ্নাংশে প্রকাশ করে ছোট বড় নির্ণয় করব ততক্ষণ কিন্তু বলা যাবে না কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, ঠিক আছে। তো দেখো, এই যে অনুপাতটা আছে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে হবে 3 উপরে নিচে 5 হবে, আর এটা ভগ্নাংশে প্রকাশ করলে উপরে কি হবে? 4 নিচে 7 হবে, তাই হবে কি না বলো? এটা হবে। তো এবার আমি এভাবে প্রকাশ করতে পারি 3/5 আর 4/7, ঠিক আছে। আমাকে হর সমান করতে হবে, মেন কথা। তো দেখো, হর সমান করতে হলে আমরা জানি প্রথমে হরের লসাগু করতে হয়। 5 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কী হবে? এদের গুণফল দাঁড়াবে, তাই না? তো এদের লসাগু হবে 35, তাহলে আমাকে হরে 35 আনতে হবে। তোমরা তো জানো, তো 5-এর সাথে 7 গুণ করলে 35 হবে, তাহলে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লবকে সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই না? আচ্ছা, এখানে কি আছে? 4 আর 7, তাহলে 7-এর সাথে 5 গুণ করলে 35 হয়, তাহলে 7-এর সাথে 5 গুণ করলে 4-এর সাথেও 5 গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার 21 আর এটা হচ্ছে 35, আর এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 35। এবার দেখো, হর সমান 35 ভাগের 21 ভাগ আর এখানে 35 ভাগের 20 ভাগ, ঠিক আছে। এবার দেখো তাহলে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি? এটা হচ্ছে কি শ্রেণী? এটা হচ্ছে সপ্তম শ্রেণী, আর এটা কি? ষষ্ঠ শ্রেণী। তো তোমরা এখানে লিখতে পারো আবার সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি পেলাম? যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, যেহেতু সপ্তম শ্রেণীর ভগ্নাংশটা বড় আসলো,
তাহলে এখানে আমি একটা জিনিস লিখছি যে সুতরাং 3/5 এটা বড় আর 4/7 এটা ছোট। তাহলে আমি বলতে পারি যে সুতরাং সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। প্রতিযোগী বেশি। কেমন? 12 নম্বর অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো কিভাবে করব। দুটি সংখ্যার অনুপাত লিখে নিই। দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? কত? 13। ঠিক আছে, তাহলে লিখব সুতরাং সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি হবে, দেখো সংখ্যা দুটি কি হবে, এই যে দেখো দুটি সংখ্যার অনুপাত, তার মানে ধরে নাও এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাই তো? তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে কি করব, এই প্রথমের সাথে গসাগু গুণ করব, তারপর দ্বিতীয়টার সাথে গসাগুটা গুণ করব। তাহলে কত হচ্ছে? 5 13, 5 13 65, 65 আর 7 13 91। তাহলে সংখ্যা দুটি কি পেলাম বন্ধুরা? 65 আর 91। এবার লক্ষ্য করো, এই যে সংখ্যা দুটি আছে 65 আর 91, এদের অনুপাত কি হবে? দেখো 13 ঘর নামতা দিয়ে 5 13 65, 7 13 91, এদের অনুপাত 5:7। এবার এদের গসাগু কত? 13। দেখো 65 আর 91, 13 ঘর দিয়ে 5 13 65, 7 13 91, দেখো গসাগু কত আসলো? 13। তাহলে সংখ্যা দুটি কি হবে? 65 আর 91, যাদের গসাগু 13 আর অনুপাত 5:7। তাহলে তোমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 65 আর 91। তো দেখো বন্ধুরা, আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলি অবশ্যই লাইক করবে। ঠিক আছে।